আমরা এই মুহূর্তে পূর্ব বর্ধমান, আর পূর্ব বর্ধমানের আইএনটিটিউসির সভাপতি আছেন সন্দীপ বসু। যাব ওনার কাছে, কারণ সকলেই কিন্তু চলে এসছে এখন 2026-এর দিকে তাকিয়ে। 2026-এর বিধানসভা কতটা এগিয়ে এখন পূর্ব বর্ধমান আইএনটিটিউসির আছেন সভাপতি, একটু জানবো। অনেক বিষয়ে আজকে আলোচনা হবে, কারণ ওনাকে কিন্তু পাওয়া যায় না। কারণ একটি মাত্র কারণ, তৃণমূল সংগঠন আরও সংঘবদ্ধ করতে হবে। দাদা, প্রথমেই আপনাকে ডেলি নিউজ কলকাতায় স্বাগত জানাই। নমস্কার। দাদা, কতটা এগিয়ে এখনো তৃণমূল কংগ্রেস এই পূর্ব বর্ধমানের আইএনটিটিউসি? দেখুন, এগিয়ে বলতে প্রথমেই আপনাদের চ্যানেলের মাধ্যমে এবং চ্যানেলের সকল যারা কর্মরত আছেন এবং দর্শক যারা আছেন সকলকেই বিজয়ার শুভেচ্ছা, দীপাবলির শুভেচ্ছা এবং ছট পুজো, জগদ্ধাত্রী পুজো সদ্য শেষ হয়েছে, তাই শুভেচ্ছা জানাই প্রত্যেককে, সকলের সুস্থতা কামনা করি। তৃণমূল কংগ্রেস বর্ধমান জেলায় কীরকম শক্ত আছে কি তার বারবার আমাদের জেলার মানুষ বারবার প্রমাণ দিয়েছে। এবং শুধু তাই নয়, আপনারা জানেন একদা এক সময় তৃণমূল এইখানে এই পূর্ব বর্ধমান জেলা সিপিএমের শক্ত ঘাঁটি ছিল। আমি এখন এই মুহূর্তে বসে আছি বর্ধমান শহরে, এখানে নিরুপম সেনের বাড়ি ছিল। তো এখানে যেভাবে সিপিএম 34 বছরে পূর্ব বর্ধমানকে যেভাবে অত্যাচার করেছে, সাইবাড়ি থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যেভাবে অত্যাচার করেছে, সেই সিপিএমের শক্ত ঘাঁটি যেটা কথা ছিল, সেটা আজকে পুরোটাই তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি আমাদের পূর্ব বর্ধমান জেলার ভোটার থেকে শুরু করে সাধারণ সকলেই হচ্ছে গিয়ে একদম আস্থা রেখেছেন। বারবার সেটা প্রমাণ হয়েছে। 2021 সালের নির্বাচনে আপনারা দেখেছেন, তখন আপনাদের মিডিয়ার একটা বড় অংশ যারা একদম এক প্রকার নির্বাচনের ভোটও দিয়ে দিয়েছিল, আবার ফলও তারা নিজেরাই বার করে দিয়েছিল, সরকারটাও করে দিয়েছিল সম্ভবত, যে কে কোন মন্ত্রিত্ব পাবে, কে মুখ্যমন্ত্রী হবে, এরকম একটা। তো সেখানে দাঁড়িয়ে পূর্ব বর্ধমান জেলার মানুষ, মানে গোটা পশ্চিমবঙ্গের মানুষের সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার মানুষ 16টি বিধানসভায় কিন্তু আমরা মানুষের আশীর্বাদ নিয়ে আমাদের তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু জয়লাভ করেছেন এবং মানুষ পূর্ণ সমর্থন দিয়ে আশীর্বাদ করেছে এবং এক একটা বিধানসভা ব্যাপক মার্জিনে লিড করেছে। ঠিক সেই রকমভাবেই আজকে 2024-এর নির্বাচনে আবার সেই আপনাদের মিডিয়ার একটা অংশের গেল রব তৃণমূল গেল রে করে শুরু হয়ে গেছিলো। এবং শুধু তাই নয়, এটাও বলা হয়েছিল যে 24-এর লোকসভার নির্বাচনের পরেই হয়তো পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে, কারণ সরকার তো ফেলে দেবে বিজেপি। তো সেখানেও আমরা দেখলাম যে গোটা লোকসভা নির্বাচনে গোটা রাজ্য জুড়ে আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেভাবে হচ্ছে পঞ্চায়েত নির্বাচন থেকে উনি শুরু করেছিলেন, যে মানুষের জন্য উনি রাস্তায় থেকে, মাঠে ঘাটে থেকে উনি কিন্তু এলাকার মানুষের প্রতিনিধি ঠিক করেছেন। দ্যাট ইজ দ্য তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস হচ্ছে মানুষের দল। এটা না আমার দল না আপনার দল বলে ব্যাপারটা না। আমি তৃণমূল কংগ্রেসের দলের ট্রেড ইউনিয়নের একটা সভাপতি পদে আছি বলে তৃণমূল কংগ্রেসটা আমার নয়। এটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বদা বলেন যে তৃণমূল কংগ্রেস আপামর সাধারণ মানুষের দল। এটা মানে কিছু সংখ্যক একটা যারা তৃণমূল করে বা তৃণমূলের ঝান্ডা ধরে ঘোরে, শুধু তাদেরই দল না। যে মানুষটা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে অফিস যাচ্ছে, আবার অফিস থেকে ফিরে এসে বাজার করছে সন্ধ্যেবেলা, দিয়ে নিজের পরিবারের নিয়ে আসছে, পরের দিন সকালে আবার তাকে অফিস যেতে হচ্ছে, তৃণমূল কংগ্রেসটা তারও। এই জায়গাটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদেরকে বারবার করে বলছেন এবং সাধারণ মানুষকে বলছেন, এবং মানুষ সেটা বুঝতে পেরেছে বলেই আজকের ডেটে দাঁড়িয়ে কিন্তু 2024-এ এত বিপুল হচ্ছে গিয়ে আপনার ভাবে মানুষ আমাদের আশীর্বাদ করেছে। এবং শুধু তাই নয়, মানুষ আমাদেরকে 24 সালের লোকসভা নির্বাচনে বুঝিয়ে দিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে ভোট হয়েছে, সেই ভোটে কিন্তু মানুষ গোটা পশ্চিমবঙ্গর সাথে সাথে পূর্ব বর্ধমান জেলাও কিন্তু 16টি আসনেই তার নিজেদের যে ফলাফল সেটা ধরে রেখেছে, শুধু নয় বৃদ্ধি পেয়েছে। এটাই হচ্ছে পূর্ব বর্ধমান। দাদা, আমরা গতকালকেও বর্ধমানের একটা খবরে আমরা চোখ রেখেছিলাম যে আবাস নিয়ে আবারও দুর্নীতি শুরু হয়েছে, যেখানে 2022 সালের তারা বলছেন যে আমাদের আবাসে নাম এসছে, কিন্তু যাদের দুতলা বাড়ি এবং তিনতলা বাড়ি আছে তারাও আবাসের নামে জড়িয়ে পড়ছে, কিন্তু আমরা কিন্তু সেই আবাসের সেটাও আমরা পাচ্ছি না। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে তাই 23শে ডিসেম্বরের মধ্যে কিন্তু আবাসের যে জনের যে সম্পর্ক সেগুলো কিন্তু ঠিক হয়ে যাবে। কি বলবেন? দেখুন, যারা এই অভিযোগটা করছে তারা আপনারা দেখেছেন এই বিগত দিনে তারা এরকম অভিযোগই করেছে। তো বারবার একটি দল, রাজনৈতিক দল, যেটাকে আমি আমার ভাষায় আমি বলি যে এটা সম্পূর্ণ আমার দায়বদ্ধতা, যে বিজেপি নামক একটি অরাজনৈতিক উচ্ছৃঙ্খল দল একটি
যে দলটা, এবং সিপিএম হচ্ছে মিথ্যে ষড়যন্ত্রকারী চক্রান্তকারী দল। বাংলার জন্য যত মানে প্রচণ্ড পরিমাণে ক্ষতিকারক এই দুটি দল, যারা একটি মানবিক মুখ্যমন্ত্রী যার নেতৃত্বে এই সরকারটি চলছে, তাকে কি করে বাংলা তথা ভারতবর্ষ তথা বিশ্বের কাছে মিথ্যেভাবে কি করে তাকে মেলাইন করবে, এই চক্রান্ত তারা করে যাচ্ছে। একটা মানুষ নিরলস পরিশ্রম করছে সারা দিন ধরে। আমি মানে আপনাদেরকে কি বলবো, সকলের আশীর্বাদে, মমতাদির আশীর্বাদে, অভিষেকদের আশীর্বাদে আমি লোকসভা নির্বাচনের সময় দেখেছি নেত্রী যখন বিভিন্ন মঞ্চে বক্তব্য রাখছে, আমি দেখছি উনি মানে রীতিমতো তার এই মানে হাঁটতে তার সে হেঁটে হেঁটে মানে এই বয়সে এসে উনি কিন্তু হেঁটে হেঁটে বক্তব্য রাখছেন। তো সে জায়গায় দাঁড়িয়ে আমার বক্তব্য একটাই, যে মানুষটি বাংলার মানুষের জন্য এত দিনরাত পরিশ্রম করছে, যে মানে মানুষটি বাংলার মানুষের জন্য আরও কী করে দলকে সংঘবদ্ধ করা যায়, সরকার কী করে ভালো চলবে, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেটা চেষ্টা করছেন। তো দুজনাই যে নিরলস পরিশ্রম করছে, তাকে কী করে মেলাইন করা যায়, এই আভাস নিয়ে বলছে ওরা। যারা বলছে তারা কিন্তু কোনো রকম তাদের কাছে কোনো প্রমাণ নেই। বারবার তৃণমূল কংগ্রেসের নামে প্রমাণ ছাড়া তারা বিভিন্ন রকম অভিযোগ এনেছে, আর বারবার কিন্তু সেটা প্রমাণিত হয়েছে, কখনো হাইকোর্টে, কখনো পাবলিকলি, কখনো ভোটের মাধ্যমে। মানুষ কিন্তু তার প্রমাণ দিয়েছে, কারণ মানুষ জানে যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায় যে দলের নেত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে দল চলছে, এই দলের জিরো টলারেন্স নিয়মেই আমাদের দল চলছে, সেটা সাধারণ মানুষ জানে। ও কী অভিযোগ করলো এই নিয়ে আমরা ভাবিতও নই, আমরা ব্যথিতও নই, আমরা কোনো কিছুর মধ্যেই নেই। কারণ আমাদের কাজ হচ্ছে মানুষের কাজ করা, মানুষের পাশে থাকা। আমরা আমাদের কাজ করে যাব। এটা তারা তো মানুষের পাশে নেই। দেখুন না, করোনার সময়তে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজের জীবনকে মানে একদম বিপন্নে রেখে, মানে একদম বাজি রেখে মানুষের জন্য রাস্তায় নেমে পড়েন। অভিষেক বন্দ্যোপাধ্যায় করোনার মধ্যে মানে প্রচুর মানুষকে, মানে বাংলার মানে একটা বড় অংশের মানুষকে উনি হচ্ছে গিয়ে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। ওনার নেতৃত্বে আমরা গোটা বাংলাতে, আমরা যারা তখন সেই মুহূর্তে যুব সংগঠন করতাম, তো আমরা কিন্তু ওনার নেতৃত্বে আমরা বিভিন্ন জায়গায় করোনার সময়তে মানুষের পাশে দাঁড়িয়েছি। আমরাও কিন্তু ভাবিনি যে এটা ছোঁয়াচে রোগ বা আমাদের হতে পারে, আমিও মরে যেতে পারি। কারণ আমাদের মানে আমরা অনুপ্রাণিত এই জায়গা থেকেই যে তৃণমূল কংগ্রেস করতে আসা মানে মানুষের কাজ করতে আসা। তো মানুষের কাজ করতে গিয়ে যদি জীবন চলে যায়, যাক না, অসুবিধা কিছু নেই। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর এনারা কী করছেন, যারা অভিযোগ করছে, আপনি যাদের কথা বলছেন, তাদের কাজ হচ্ছে শুধু টিভির পর্দায় আপনাদের সামনে ডেকে নিয়ে আপনাদেরকে ফোন করে বা আপনাদের কাছে পৌঁছে গিয়ে আপনাদের সামনে গিয়ে বলবে, মানে তারা তাদের অভিযোগটা করবে। মানুষের কাজ তারা করতে জানে না। আজকে সুকান্ত মজুমদার বলুন বা অন্যান্য যে শুভেন্দু অধিকারী বলুন, তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম বলছে, কী বলছে, যে না, আমরা যদি এখানে ক্ষমতায় আসি, আমরা এখানকার মহিলাদের 3,000 টাকা দেবো। আমার প্রশ্ন তাদের কাছে, যে আপনি তো আমার পশ্চিমবাংলার পাশেই হচ্ছে আসামে ক্ষমতায় আছেন, উড়িষ্যায় ক্ষমতায় আছেন, ত্রিপুরায় ক্ষমতায় আছেন, তো আপনি আগে এই সমস্ত রাজ্যগুলোতে 3,000 টাকা দিতে হবে না, আপনি 2,000 টাকা করে দিয়ে দেখান না। আপনারা তো ক্ষমতায় আছেন ওখানে, তাহলে সেখানে মানে 1 পয়সাও কোনো কাউকে সাপোর্ট দিচ্ছেন না বা কাউকে কোনো প্রকল্প দিচ্ছেন না। তারা এখানে এসে বলছেন যদি তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন বা হারেন, বা আমরা যদি বিজেপি যদি ক্ষমতায় 3,000 টাকা দেবো। কারণ এটা ওরা যে ভাওতা দিচ্ছে, এটাই প্রমাণ যে পার্শ্ববর্তী রাজ্যগুলোতে কিন্তু তারা কোনো রকমভাবে কোনো পাশে দাঁড়াচ্ছে না। তাহলে অতএব ভাওতাবাজ, উচ্ছৃঙ্খলতা, অরাজনৈতিক, সাম্প্রদায়িক একটা রাজনৈতিক দল, যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, আমাদের যে বিভিন্ন সম্প্রদায় আছে, তাদের মধ্যে কি করে ভাগ করে মারামারি করিয়ে দেওয়া, লাঠালাঠি করিয়ে দেওয়ার একটা চরম মানে সবসময় যেন একটা চক্রান্ত করে যাচ্ছে। একটা অংশ বাজারে ঘুরছে তাদের, যে কিভাবে মুসলিম, এই যে আজকে গিরিরাজ সিং, কালকে গিরিরাজ সিং এসেছিলেন, তো উনি এসে কি বলছেন, যে মুসলিম গুন্ডা, মুসলিমদেরকে উনি গুন্ডা বলছেন। ধিক্কার জানাই এই ধরনের, মানে ভারতবর্ষের রাজনীতিতে এই ধরনের আচরণ, এই ধরনের মন্তব্যকে ধিক্কার জানাই। কারণ আমরাও পড়াশোনা করেছি, আমরাও রাজনীতি নিয়ে পড়াশোনা করেছি, আমরাও রাজনীতিটা করছি। কোনো সম্প্রদায়ের মানুষকে আইডেন্টিফাইড করে তাকে গুন্ডা আখ্যা দেওয়া, এর তীব্র নিন্দা, তীব্র প্রতিবাদ করছি। এটা বাংলার সংস্কৃতি নয়। বাংলার সংস্কৃতি, কৃষ্টি, কালচার এরা জানে না। তাই তারা আজকে এই বাংলার বুকে এসে তারা এটাকে নিজেদের মানসিকতা, নিজেদের সংকীর্ণ মানসিকতাকে বাংলা এসে প্রকাশ করছে। আপনি বলুন না, আজকে নজরুল ইসলাম লিখে গেছেন, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। আজকে রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলামের কী সম্পর্ক ছিল? আমরা আজকে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব, এসব পড়ে আমরা বড় হয়েছি। তাহলে সেখানে দাঁড়িয়ে আমরা আজকে এই বাংলার যে এই যে সৃষ্টি, এই যে বাংলার মানে এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা তারা
ধ্বংস করতে চাইছে। কিন্তু বাংলার মানুষ বারবার তাদেরকে রাজনৈতিকভাবে গালে থাপ্পড় দিয়ে প্রমাণ করে দিচ্ছে যে এই পরিবেশ আমরা বাংলায় ধ্বংস হতে দেব না, এই পরিবেশ বাংলার সৃষ্টি, বাংলার কৃষ্টি, বাংলার কালচার আমরা ধ্বংস হতে দেবো না। অতএব আমরা এই নিয়ে একদম ভাবিত নই, আমরা এইসব নিয়ে একদম ভাবিত নই, আমরা আমাদের কাজ করে যাচ্ছি। ওরা যা বলছে আবাস নিয়ে ওরা অভিযোগ তুলছে আবাস দুর্নীতি হচ্ছে, এই অভিযোগ তুলছে দুর্নীতি হচ্ছে, ওই আলটিমেট উদ্দেশ্যটা কি? এটাকে আটকে দেওয়া, উদ্দেশ্য হচ্ছে আটকে দেওয়া। এই যে ধরুন এই যে আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লিতে গেলাম, দিল্লিতে গিয়ে আন্দোলন করলাম। আমি সৌভাগ্য যে আমাকে দল দিল্লিতে আমি গেছিলাম, আমি আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত রাখতে পেরেছিলাম। সেখানে দাঁড়িয়ে আজকে বাংলার ন্যায্য হকের টাকা আপনি কাজ করছেন, আপনি একটা সংবাদ মাধ্যমে কাজ করছেন, আপনি সেখানে হচ্ছে গিয়ে পারিশ্রমিক পাবেন। এই পারিশ্রমিকের টাকা যদি আপনার আটকে দেওয়া হয় তাহলে আপনার সঙ্গে তো জাতি হচ্ছে না, এটা অন্যায় হচ্ছে। তো সেই বাংলার মানুষের হকের টাকা আদায়ের জন্য, আবাসের টাকা আদায়ের জন্য আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু দিল্লির বুকে আন্দোলন সানিয়েছে। এবং শুধু আন্দোলন করেনি, সেই আন্দোলনের কারণে একদম ভারতবর্ষের প্রধানমন্ত্রীর চেয়ার পর্যন্ত কাঁপতে শুরু করেছিল, যার ভয়ে এই গিরিরাজ সিং পেছনের দরজা দিয়ে পালিয়ে গেছিল। আমরা নিজে সাক্ষী, আমরা ছিলাম সেখানে উপস্থিত বাইরে। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে তাদের কাজ হচ্ছে বিভিন্ন পশ্চিমবঙ্গ সরকারের যে মানবিক প্রকল্পগুলো সেগুলোকে কি করে বন্ধ করে দেওয়া যায়, সেগুলোকে মানুষকে পৌঁছতে দেবো না। তাহলে বঞ্চিতরা কাকে করছে? মানুষকে করছে, সাধারণ মানুষকে বঞ্চিত করছে। আজকে দুর্গাপুজোর সময় আজকে মমতা বন্দ্যোপাধ্যায়কে বলা হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে উল্টোপাল্টা গালিগালাজ করা হয়। আজকে আপনারা বলুন, দুর্গাপুজোর সময় মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মানবিক সরকার যেভাবে ক্লাবগুলোর পাশে দাঁড়িয়েছে, বারবার এটা হাইকোর্টে গিয়ে প্রতি বছরই করে, কিন্তু প্রথম দিন থেকে যবে থেকে দিদি এটা দেওয়া শুরু করেছে নেত্রী, তবে থেকে কিন্তু তারা হাইকোর্টে গিয়ে কেস করা শুরু করেছে। এবার হাইকোর্টে গিয়ে কেস করছে, বারবার হাইকোর্টের থাপ্পড় খাচ্ছে, মুখ থুবড়ে পড়ছে। তার মানে এটা আটকে দিতে চাইছে। কারণটা কি? মানুষ যেন এটা না পায়, মানুষ তার জবাব দিচ্ছে। আমি আপনাদের মাধ্যমে তাদের উদ্দেশ্যে কয়েকটা কথা বলবো। তারা কারা? তারা হচ্ছে যারা এখনও পর্যন্ত বিজেপি নামক অরাজনৈতিক সাম্প্রদায়িক দলটাকে সমর্থন করছেন পশ্চিমবাংলায়। তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা জাগুন, বাংলাকে বাঁচান। বাংলাকে একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া কেউ বাঁচানোর কোনো জায়গা নেই। পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস ছাড়া, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব ছাড়া তৃণমূল কংগ্রেসকে, এই বাংলাকে বাঁচানোর কোনো অপশান নেই। তাই আপনাদের মাধ্যমেই আমার বক্তব্য যে এরা যারা মানুষের অধিকার থেকে বঞ্চিত করতে চাইছে তাদেরকে আর কোনো রকমভাবেই 1 ইঞ্চি সাপোর্ট নয়, তাদেরকে প্রত্যাখ্যান করা। গতকালকেই আমার বর্ধমান জেলারই, পূর্ব বর্ধমান জেলার ওই ভুরি অঞ্চলে গলসি 2A ব্লকে বেশ কিছু বিজেপি থেকে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলেন সেখানকার নেতা কর্মীরা। এবং সেখানে একজন প্রাক্তন প্রধান, 2008 সালের একজন প্রাক্তন প্রধান ছিলেন সিপিএমের, উনিও জয়েন করলেন। বিধায়ক ছিলেন ওখানে, বিধায়ক নিজেও বললেন যে সিপিএম মানে কী লেভেলের অত্যাচার করেছেন। যেই ছেলেটি বিজেপি থেকে জয়েন করলেন তিনি নিজে মাইক ধরে বললেন যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি নার্সিংহোমে ভর্তি ছিলাম, একটা দিন আমার কেউ খোঁজ নেয়নি। সেখানে আমার এলাকার তৃণমূল কংগ্রেসের নেতারা গিয়ে আমার পাশে দাঁড়িয়েছে। তাহলে আমি কেন বিজেপিটা করি? একটা কর্মীর পাশে দাঁড়াতে পারে না, আপনারা তো আমার থেকে অনেক বয়স বেশি। আমি আপনাদেরকে বলি, আপনারা বলুন, তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতায় ছিল না, তৃণমূল কংগ্রেস আমি নিজে সেই সময়তেও 2006, 7, 5, 4 সালে আমি নিজে দেখেছি বা নিজে করেছি যে মানুষ কোনো এলাকায় সমস্যায় পড়লে আমরা ছুটে যেতাম হসপিটালে, আমরা রক্তদান শিবির করতাম, আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতাম, আমরা কম্বল বিতরণ করতাম, বস্ত্র বিতরণ করতাম, যে কোনো পদ্ধতিতেই হোক আমরা একটু মানুষের সুরাহা করতে চাইতাম। মানসিকতাটাই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমাদের মানে এটাই আমাদের মানসিকতা বিল্ড করেছেন উনি, যে দল করতে আসা মানে, রাজনীতি করতে আসা মানে মানুষের জন্য কাজ করা, মানুষের পাশে থাকা, যে কোনোভাবে মানুষকে যতটা পারবে সুরাহা করা। কারণ আমার পক্ষে সম্ভব হয়তো আমি 10 আনা সুরাহা করতে পারছি, আমার থেকে যারা বড় জায়গায় আছেন দলের দায়িত্বে বা সরকারের দায়িত্বে তারা হয়তো 20 আনা তাদেরকে সুরাহা করতে পারছেন, আরও উপরে যারা তারা হয়তো 25 আনা পারছেন। তো যার যেরকম গ্রাউন্ড থেকে, নিজস্ব গ্রাউন্ড থেকে যে যতটা পারবেন মানুষের পাশে দাঁড়াতে হবে, উদ্দেশ্য এটা। আর এরা তো মানুষকে বঞ্চিত করছে নিজেদের অধিকার থেকে। ওরে বাবরে, সবুজ শুধু নয়, মানে সবুজের ঝড় কি শুনুন, দেখুন তৃণমূল কংগ্রেস বারবার নিজের রেকর্ড নিজেই ভাঙছে। তৃণমূল কংগ্রেসের রেকর্ড ভাঙার কেউ নেই, তৃণমূল কংগ্রেসই ভাঙছে।
হ্যাঁ, এটা কিন্তু তৃণমূল কংগ্রেস মানে মানুষ, বারবার করে বলছি, তৃণমূল কংগ্রেস মানে হচ্ছে গিয়ে গোটা পশ্চিমবাংলার মানুষটাই তৃণমূল, ঠিক আছে? অতএব তৃণমূল কংগ্রেসের রেকর্ড বাংলার মানুষ তথা তৃণমূল কংগ্রেসই ভাঙে। আপনারা 2011 থেকে দেখে আসছেন, 2011, 2016, 2021, 2024 দেখেছেন। 2019-এ একটু মানুষকে ভুল বোঝাতে পেরেছিল, সঙ্গে সঙ্গে বাংলার মানুষ বুঝে গেছে যে না, আমাদেরকে ভুল বোঝানো হচ্ছে, সঙ্গে সঙ্গে 24-এ কিন্তু তার ফল দিয়ে দিয়েছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে বলছি 2026-এ শুধু সবুজ নয়, পুরনো রেকর্ড ভেঙে নতুন রেকর্ড আবার তৈরি করবে বাংলার মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসই পশ্চিমবাংলায় হচ্ছে কি সরকার গড়বে, এটুকু আমি আপনাকে নিশ্চিতভাবে 100% নয়, কয়েক হাজার শতাংশ গ্যারান্টি দিয়ে আমি আপনাকে বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে একটু সময় দেওয়ার জন্য। এবং আমার একটা শেষ প্রশ্ন থাকবে, কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় যুবরাজের জন্মদিন ছিলেন, কিছু বার্তা থাকবে একটু? অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সকলের প্রিয় নেতা, সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শুভ জন্মদিনে আমি আমরা গেছিলাম, আমি নিজেও ছিলাম, তাকে ওনাকে শুভেচ্ছা জানিয়েছি এবং ওনাকে অভিনন্দন জানিয়েছি। আমি ওনার হাতের আশীর্বাদও পেয়েছি মাথায় হাত দিয়ে, তো আমি কৃতজ্ঞ তার জন্য এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি। আমরা সকালবেলা পুজোও দিয়েছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করেছি এবং সবসময় করছি। উনি একটি সমস্যায় ভুগছেন, আমরা সকলেই জানি, আপনারা জানেন। রাজনৈতিক কর্মসূচি থেকে ফেরার সময় একটা দুর্ঘটনার কবলে উনি পড়েছিলেন এক সময়, তো সেখানে সেইটা নিয়ে উনি আজ অবধি খুব ভুগছেন। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন ঈশ্বর ওনাকে তাড়াতাড়ি সুস্থ করে দেন এবং ভালোভাবে উনি থাকুক, ওনার পরিবার, ওনার যে সন্তানী যারা আছেন বাড়িতে, স্ত্রী থেকে শুরু করে মা বাবা সকলেই, ওনারা প্রত্যেকেই ভালো থাকুক, কারণ ওনারা ভালো থাকলে আপামর বাংলা ভালো থাকবে আমরা জানি। কারণ ওনার হাতেই আগামী দিনের বাংলা, ওনার হাতেই বাংলার মানুষ আগামী দিনে বাংলার আরও ভবিষ্যৎ অপেক্ষা করছে, তাই ওনাকে তো সুস্থ থাকতেই হবে। ঈশ্বর আমাদের সকলকে ভালো রাখার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সুস্থ রাখুক, মমতাদিকে সুস্থ রাখুক। ধন্যবাদ। শোনালাম বক্তব্য আইএনটিটিইউসির সভাপতি, তিনি কিন্তু বলছেন আগামী দিনে যে 2026-এ ভোটারদের সবুজ আবির নয়, সবুজ ঝড় উঠবে। থাকবো অবশ্যই, আমরা দেখাবো আপনাদেরকে এই পূর্ব বর্ধমানের সমস্ত ব্লক, সমস্ত পৌরসভা। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ডেলি নিউজ কলকাতা। ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকের রিপোর্ট, ডেলি নিউজ পূর্ব বর্ধমান।